করে শত কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানতে চাই অভিযোগের বিষয়ে কিভাবে দেখছেন, এটি কি ব্যক্তিগত দুর্নীতি নাকি প্রাতিষ্ঠানিক সমস্যা? না, দুর্নীতির অভিযোগ আসলেই তো অভিযোগ প্রমাণিত হয় না। অভিযোগ এসেছে, তদন্ত হবে, তদন্ত হলে পরে যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তখন বলা যাবে যে ঘটনাটি ঘটেছে অথবা ঘটে নাই। সাধারণ অবস্থায় তো বদলি হয়, সরকারি চাকরিতে বদলি থাকে। তবে অন্তর্বর্তী সরকারের সময় অন্তর্বর্তী সরকার যে পদ্ধতিতে বদলি করেছেন বা অন্তর্বর্তী সরকার যে পদ্ধতিতে মানুষজনকে পদ দিয়েছেন অথবা পদ কেড়ে নিয়েছেন, সেখানে প্রশ্ন করার যথেষ্ট সুযোগ ছিল। ফলে অভিযোগ এসেছে, অভিযোগকে আমলে নিয়ে যদি তদন্ত করা হয় এবং তদন্তে যদি এটা প্রমাণিত হয় তখন আমরা বলতে পারি যে এটা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে প্রমাণ হতে হবে যে ঘটনাটা ঘটেছে, এইখানে কোনো ধরনের দুর্নীতি হয়েছে। তারপরে দেখতে হবে যে কারা বা কে দুর্নীতি করেছেন, এবং এই দুর্নীতিতে যদি কেউ যুক্ত হয়ে থাকেন, যদি কেউ অর্থের বিনিময়ে নিজের পদ পদবি নিয়ে থাকেন বা এই ট্রান্সফার প্রমোশন নিয়ে থাকেন, তাহলে তাদেরকেই তো সাক্ষীটা দিতে হবে, কারণ তারা দিয়েছেন। তো তারা এটা দিলেনি বা কেন? তার মানে এইখানে যদি এটা হয়েও থাকে, এখানে একটা বিরাট তদন্তের অবকাশ রয়েছে, এবং তারপরে যদি প্রমাণিত হয় তখন নিশ্চয়ই সেটা আইন অনুযায়ী যা হওয়ার সেটা হবে। তবে আমি মনে করি না যে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আসলেই বিশ্বাস করা উচিত, আবার এটাও মনে করি না যে অভিযোগকে খতিয়ে না দেখে সেটাকে ছেড়ে দেওয়া উচিত। তবে আপনি একটু আগে যে ভারত নিয়ে কথা বলছিলেন, কিছু জায়গা আছে আসলে, বুঝলেন, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে অন্যভাবে। এক হচ্ছে, ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা কখনোই ছিল না। সেটা কিন্তু এই অঞ্চলের কোনো দেশের জনগণের সাথে জনগণের শত্রুতা নাই। এই যা ঘটে সেগুলি হচ্ছে বিভিন্ন সরকারের যে আচরণ বা রাষ্ট্র হিসেবে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে যে আচরণ করে সেইখান থেকে। আমাদের লোকজন কিন্তু আপনি যত কিছুই বলেন না কেন, ভারতের সিনেমা দেখে, ভারতের মিষ্টি খায়, ভারতীয় পোশাক পরে, বিয়ে শাদীতে ভারতীয় সিনেমার অনুকরণ করে হালদি, সঙ্গীত, আরো কত কত অনুষ্ঠান চালু করে দিয়েছে। তার মানে সংস্কৃতির উপরে পর্যন্ত এটার প্রভাব পড়েছে। এখন এই যে প্রভাবিত হওয়ার বিষয়টা, এটা তার কেউ জোর করে এটাকে বটিকা হিসেবে গিলিয়ে দেয় না। এটা ঘটেছে আমাদের দুর্বলতার কারণে। আমরা আমাদের সাংস্কৃতিক অস্তিত্বকে জোরালো করার পরিবর্তে আমরা এই বিষয়গুলি ঘটতে দিয়েছি। এখন যদি এটা ঘটেই থাকে তাহলে এখান থেকে উত্তরণের ব্যাপারটা কি হবে? এখন একটা মজার ব্যাপার দেখেন, নিরাপত্তা প্রতিষ্ঠানের সারোয়ার তুষার অত্যন্ত জোরালো বক্তব্য রেখেছে। তো এই নিরাপত্তা উপদেষ্টা কোত্থেকে এলো? আমি অন্তত ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম না, আমি কখনো ওনার নামও শুনি নাই। আমরা হঠাৎ দেখলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার তাকে উড়িয়ে এনে তাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে দিল, এবং হাই রিপ্রেজেন্টেটিভ নামে একটা পদও আমরা শুনলাম। একটা হাই থাকলে একটা মিডল রিপ্রেজেন্টেটিভ, একটা লো রিপ্রেজেন্টেটিভ আমি খুঁজলাম কিন্তু দেখলাম না। তো এটার জন্য ওনারা কখনো, যারা সমালোচনা করেন এই নিরাপত্তা উপদেষ্টা কিংবা বর্তমান পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টারা কেউ কিছু বলে না। উড়িয়ে এনেছেন তো তাকে, উনি তো তাকে নিয়ে লন্ডন গিয়েছেন, উনি তো আর নাবালক শিশু না। ওনাকে তো লন্ডনে কেউ কোলে করে নিয়ে যেতে হয় নাই, কিংবা ধরেন প্যারাম্বুলেটরে করে ঠেলে নিয়ে যাইতে হয় নাই। লন্ডন উনি গিয়েছেন এবং প্রধান উপদেষ্টা নিজের সিদ্ধান্তে গিয়েছেন। উনি যখন নিউ ইয়র্ক গিয়েছেন তখন কিছু লোকজনকে সাথে করে নিয়ে গেছেন, উনি যখন লন্ডন গিয়েছেন তখন কিছু লোকজনকে সাথে করে নিয়ে গেছেন। উনি যখন লন্ডনে গিয়েছেন উনি তো এই বৈঠকে যাচ্ছেন এই কথা বলে যান নাই, লন্ডনের অন্য কাজ ছিল, ওই কাজের মধ্যে উনি আবার এই বৈঠকটা করেছেন। তাহলে এই যে ঘটনাগুলি ঘটিয়েছেন, এটা যিনি ঘটিয়েছেন তাকে তারা কেউ কিছু বলে না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো কেউ প্রশ্ন করে না। ওনাকে প্রশ্ন করেন যে এই লোককে উনি উড়িয়ে এনেছিলেন কার সিদ্ধান্তে, কে তাকে বলেছিল? উনি দুভাল সাহেবের সাথে দেখা করেছেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে, উঠতে পারে। কিন্তু নিরাপত্তা উপদেষ্টা গিয়ে তো নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করবে, সমানে সমান, সমতা ভিত্তিক আচরণ। ওইখানে গেলে উনি নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে না, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবে না। এইবার যে উনি গিয়েছেন এখন নিশ্চয়ই উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন, এবার নিশ্চয়ই নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করবেন না। এবার প্রথমে নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করছেন। ও এইবার যদি দেখা করে থাকেন তাহলে এটা নিয়েও প্রশ্নটা তোলা উচিত। এই যে লোকটা বিমান থেকে নেমে এই যে আমাদের নোবেল বিজয়ী, এই যে নোবেল বিজয়ী ওনাকে আনলেন, নোবেল বিজয়ী কার কোথায় এনেছিলেন? এখন এই উপদেষ্টা মন্ডলীর, এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মন্ডলীর একটা অংশ বলেছে কোন এক কিছু লোক নাকি আছে তারা ডিপ স্টেট। তাহলে কি ডিপ স্টেট তাকে এনেছিল? এইটা কি অভিযোগ? যদি তাই হয়ে থাকে তাহলে এই প্রধান উপদেষ্টা যে কাণ্ডগুলি করেছেন, উনি না শপথ নিয়েছিলেন উনি বাংলাদেশকে সবচেয়ে উপরে রাখবেন, উনি বাংলাদেশকে এক নতুন জায়গায় নিয়ে যাবেন, উনি না বলেছিলেন এমন কিছু আমরা দেখব যেটা আমরা দেখি নাই? উনি তো এসব কথা বলেছিলেন। উনি এমনকি এটাও বলেছিলেন যে এখন তো শুধু মাত্র এসেছে, একসময় নাকি তারা হাত জোর করবে আমাদের তরুণদের জন্য।
25-এ যা হয়েছে 26-এ কি হবে? আমি আব্দুল নূর তুষার বেশ কিছু প্রশ্ন তুলেছে আপনার কাছে, আপনি যদি সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা দিতেন। তুষার ভাই আমার কাছে প্রশ্ন করেন, উনি ওনার মন্তব্য করেছেন, কিছু কিছু জিনিস আমি একমত, কিন্তু অনেকগুলো ব্যাপারেই তো আমি একমত হব না খুব স্বাভাবিকভাবেই। যেমন ভারতের প্রশ্নে আমি যেটা বলেছি, আমি কিন্তু এটা মনে করি যে আমরা সবসময় ভারতের সাথে যুদ্ধ করতে পারবো না, এটা কেউ পারে না, এবং কেউ তার প্রতিবেশীকে বদলাতে পারে না, প্রতিবেশী আমরা বেছেও নিতে পারি না এবং এটাকে বদলানো যায় না। ফলে আমাদেরকে এই রিয়েলিটিটা মেনে তারপর সকল কিছুর মানে যে কোনো পজিশন নিতে হবে। কিন্তু অবশ্যই আমরা একটা মর্যাদাপূর্ণ, যেটা আমি আগে বলেছি, যে একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক চাই। আমাদেরকে যেভাবে পদানত করে রেখেছে সেটা তো আমরা একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই না। ফলে সেই দিক থেকে ঠিক আছে। আর যেটা উনি বলেছেন যে ওই নিরাপত্তা উপদেষ্টার নিয়োগের ব্যাপারে, এটা তো এখন গুঞ্জনটা তো মানে প্রায় ওপেন সিক্রেট যে তিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে চয়েস ছিলেন, এবং তিনি নিরাপত্তা উপদেষ্টা তাকে করা হয়েছে, এবং বিএনপি শুরুতে তার পদত্যাগ চেয়েছে, আপনার মনে আছে, যমুনা ঘেরাও করেছিল তারা। তারপর তাকে তখন বিদেশি এজেন্ট বলেছে বিএনপির পক্ষ থেকে, যে আপনি একটা দেশের নিরাপত্তা তুলে দিয়েছেন একজন বিদেশি পাসপোর্টধারীর হাতে, এই কথা বলেছেন, সালাউদ্দিন আহমদই বলেছিলেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তির হাতেই তো আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় তুলে দিলেন, মানে বাংলাদেশের পররাষ্ট্র নীতি তুলে দিলেন। ফলে এই দিক থেকে বিএনপিরও তো উত্তর দেওয়ার আছে, যে অনেকে এখন আবার এটাও বলছে যে তিনি আসলে ওই সরকারে বিএনপির ডিপ অ্যাসেট ছিলেন, আর যে বিএনপি যে বিরোধিতা করতে, এটা আসলে ওই লন্ডন মিটিংটা যেন করতে বাধ্য হয় ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জিম্মি করে। কারণ আপনি জানেন যে তিনি যমুনায় থাকতেন এবং তার স্ত্রী যথেষ্ট পরিমাণ অসুস্থ, ফলে যেভাবে যমুনা ঘেরাও করেছিল বিএনপি তখন এটা, এবং মানে দিন রাত ওখানে স্লোগান দেওয়া হচ্ছিল, সেটা আসলে তাদেরকে এক ধরনের আমরা যেটা শুনতে পাই আর কি, যে ভীত সন্ত্রস্ত করেছে, এবং প্রধান উপদেষ্টা তাকে এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে। এবং তৈরি করার ক্ষেত্রে এই নিরাপত্তা উপদেষ্টার একটা বড় ভূমিকা আছে, যে বিএনপির সাথে আপনার একটা আপোষ রফায় যেতে হবে। এখন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, তার সাথে আপনি প্রকাশ্যে বোঝাপড়া করবেন, সমঝোতার ভিত্তিতে চলবেন, এরকম তো দোষের কিছু নাই। বিএনপিকে বাদ দিয়ে তো আপনি চলতে পারবেন না, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে চলতে পারবেন না। কিন্তু বাংলাদেশের একমাত্র, বা সারা পৃথিবীর হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি আরেকটা দলের প্রধানের সাথে দেখা করতে লন্ডন গেছেন। আর তুষার ভাই যেটা বলেছেন অন্য পারপাজে গিয়েছিলেন, সাইড লাইনে এই বৈঠকটা হয়েছে, এটা সত্য না, মানে এটা ঠিক না, এটা দেখানো হয়েছে এরকম। আসলে ওই মিটিংটাই ছিল উদ্দেশ্য, ওটা করার জন্য একটা খুবই, ওই যে মেডেল নাকি একটা নিতে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা বোঝাই যায় যে এটা আসলে নামকাও আসতে, মূল উদ্দেশ্যই ছিল ওই মিটিং। এবং ওই মিটিং এর পরে যে নজিরবিহীন ঘটনাটা ঘটলো, তখন আপনার মনে থাকবে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, সমস্ত দল বসে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করছে, বিএনপিও সেখানে একটা পার্টিসিপেন্ট। কিন্তু ওই সরকার এবং একটা রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি মিটিং শেষে এসে যৌথ স্টেটমেন্ট দিল। এটা তো দ্বিপাক্ষিক স্টেটমেন্ট হয়েছে। কোন দেশের সরকার কোনো একটা দলের সাথে মিলে কোনো যৌথ স্টেটমেন্ট দেয়, এটাও কিন্তু একটা নজিরবিহীন ব্যাপার। এবং এটা তো এখন পরিষ্কার, ওই যে ওখানে গিয়ে কথা বলে কোনো একটা কথা দিয়ে এসে তারপরে আপনার নির্বাচনের ডেট নিয়ে এসছে। ওই মিটিং এর পর থেকেই তো আমরা মোটামুটি তখন থেকেই জানতাম যে নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। এটা তখন থেকেই আলোচনাটা ছিল, ডেটটা আরো কিছুদিন পরে এসছে, কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সেটা 12 ফেব্রুয়ারি, এটা মোটামুটি এটা তখন থেকে আলোচনা ছিল। ফলে এই যে সবার সাথে আলোচনা না করে একটা নির্বাচনের ডেট একটা দল এবং সরকার, ওই সময়কার সরকার ঠিক করে ফেললো, এটা কিন্তু একটা গভীর ডিস্ট্রাস্ট তৈরি করেছিল। এবং তখন থেকেই প্রশাসনের কাছে একটা বার্তা গেছিল যে আসলে নেক্সট গভর্নমেন্ট হচ্ছে বিএনপি। ফলে তার প্রশাসনও তখন বিএনপির দিকে হেলে গেল। এই ঘটনাগুলো এটার মধ্যে দিয়ে ঘটেছে, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবং তিনি এই ডিলিংসটা, পুরো ডিলিংসটার মাস্টার মাইন্ড যদি বলি, ছিলেন হচ্ছে খলিল সাহেব, এবং তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। দেখেন, আমাদেরকে সবচেয়ে বেশি যে কথাটা বলা হলো, মানে আমরা নাকি কিংস পার্টি, অথচ কিংস পার্টি মানে হচ্ছে আপনি ব্রুটালি পুরো প্রশাসনকে দখল করবেন, দখল করে নির্বাচনকে এমন সব বিরোধী দলকে দমন করবেন, দমন করে ম্যানিপুলেটেড নির্বাচনের মধ্যে দিয়ে আপনি ক্ষমতায় আসবেন। এটা হলো কিংস পার্টি। কিন্তু ছাত্র উপদেষ্টা দুজন ছিলেন, তারা এনসিপি প্রতিনিধি হিসেবে যান নাই, তারা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে গেছেন। এই কারণে বলা হয়েছে এনসিপি কিংস পার্টি, এনসিপি নাকি বাড়তি সুবিধা পাচ্ছে। এই দুজন তফসিলের আগেই পদত্যাগ করলেন নিরপেক্ষতার স্বার্থে। একজন এনসিপিতে আসলেনই না, আরেকজন তফসিলের আগে পদত্যাগ করলেন, তিনি নির্বাচন করলেন না। এই কারণে এনসিপি কিংস পার্টি। অথচ ওই সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী, এবং সেই অ্যাটর্নি জেনারেল আপনার সরকার হওয়ার আগে তিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। কোন আইনে হলেন? তারা তো সংবিধানের কথা বলে। আপনি বলেন যে 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, 6 তারিখে আপনি কোন আইনে অ্যাটর্নি জেনারেল হলেন? কারণ অ্যাটর্নি জেনারেল হতে হলে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন প্রধানমন্ত্রীর পরামর্শে। প্রধানমন্ত্রী তো বলা তো কে পরামর্শ দিল? আপনি অ্যাটর্নি জেনারেল হয়ে গেলেন। এবং তাকে এই প্রশ্ন করা হয়েছে সংসদে, তিনি বলেছেন নাহিদ ইসলাম যেভাবে নিয়োগ পেয়েছে আমি সেভাবে নিয়োগ পেয়েছি। ঘটনাটা কিন্তু মিথ্যা কথা বলেছেন তিনি। কারণ নাহিদ ইসলাম 106 এর রেফারেন্সে, ওই সুপ্রিম কোর্টের 106 এর রেফারেন্সে 8 তারিখে নিয়োগ পেয়েছেন। আপনি নিয়োগ পেয়েছেন 6 তারিখে। অ্যাটর্নি জেনারেল মানে হলো রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।
অথচ তিনি রাষ্ট্র নাই, সরকার নাই, তিনি অ্যাটর্নি জেনারেল। খুবই অদ্ভুত, বাংলাদেশের নজিরবিহীন একটা, এটা নিয়ে আরো গবেষণা করা দরকার যে আসলে কি ঘটেছিল। তো স্যার, সেই নিশ্চয়ই সেই অবগত আছেন সেই যে- হ্যাঁ, মানে এই লাইনটা বলি যে সেই অ্যাটর্নি জেনারেল এখন আইনমন্ত্রী। এবার আসলে এই দায় মুক্তি, এটা দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। হ্যাঁ। বিগত সময় আমরা দায়মুক্তির আইন দেখেছি, বর্তমান আইনের সাথে মৌলিক পার্থক্য আসলে কোথায়? দেখেন, দায় মুক্তি কথাটা মনে হয় কি যে আমরা কোনো একটা দোষ করেছি বা বাংলাদেশের জনগণ কোনো একটা দোষ করেছে, সে কারণে দায় মুক্তি দেওয়া হচ্ছে। কোনো দোষের বিষয় নাই, আমরা একটা গণঅভ্যুত্থান করেছি, এটা সুরক্ষা আইন। মানে বললে ওইখানে আছে দায় মুক্তি ও সুরক্ষা, কিন্তু মূলত ব্যাপারটা হচ্ছে যে এইটাকে যেন পরবর্তীতে কেউ মানে অস্ত্র বানিয়ে ঘায়েল করতে না পারে, যে তোমরা তখন পুলিশ হত্যা, এইটা তুমি ওইটা ভাঙচুর করেছো, ওখানে আগুন দিয়েছো, যে ভয়গুলো মাঝে মাঝে দেখানো হতো বা যে আলোচনাগুলো আসতো, সেটা যেন না হয়, এটা আইনি একটা ভিত্তি দেওয়া হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে কি যে আপনার একই সাথে সরকার মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আজকে যেটা সংসদ সদস্য হাসাদ আব্দুল্লাহ যে পয়েন্টটা তোলার চেষ্টা করেছেন, যে আপনি আগে মানবাধিকার অধ্যাদেশটা আইনে পরিণত করেন, তারপরে আপনি জুলাইয়ের এই সুরক্ষা অধ্যাদেশটাকে আইন করেন, আদারওয়াইজ ওই সুরক্ষা অধ্যাদেশটা কোনো কাজে আসবে না। কেন? কারণ হচ্ছে ওখানে দুই ধরনের পুলিশের সাথে এনকাউন্টারটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রাজনৈতিক প্রতিরোধ আর একটা হচ্ছে আপনার সাধারণ ফৌজদারি অপরাধ। কোনটা রাজনৈতিক প্রতিরোধ, কোনটা সাধারণ অপরাধ, এটা ঠিক করবে এই মানবাধিকার কমিশন অধ্যাদেশে, সেভাবে কোন প্রক্রিয়া করা হবে সেটা এখানে বলে দেওয়া আছে। আপনি যদি এই অধ্যাদেশটা মানবাধিকার অধ্যাদেশটাকে ল্যাপস করেন, মানে বাতিল করেন, তাহলে আসলে পুরনো মানবাধিকার অধ্যাদেশ মানে আইনটা ফেরত আসবে 2009 সালের, যেখানে বলা আছে যে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কোনো বিষয়ে আপনারা ইনভলভ হতে পারবেন না। তার মানে কোনটা রাজনৈতিক অপরাধ এবং কোনটা রাজনৈতিক প্রতিরোধ এবং কোনটা সাধারণ অপরাধ, এটা আসলে ফয়সালা করবে পুলিশ। পুলিশ সংশ্লিষ্ট ব্যাপার পুলিশই ফয়সালা করছে, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এবং চাইলে যে কোনো সময় বিরোধী পক্ষকে, জুলাই যোদ্ধাদেরকে, সমন্বয়কদেরকে সরকার যদি চায় ঘায়েল করতে এই আইনটা দিয়ে, যে এটা আসলে পুলিশ হত্যা, এটা রাজনৈতিক প্রতিরোধ, তাহলে কিন্তু তারা আসলে চাইলে এটা করতে পারবে। ফলে এখানে একটা বড় শুভঙ্করের ফাঁকি এবং ঝুঁকি থেকে যাচ্ছে। এই জন্য আমরা বলেছি যে ওই স্বাধীন মানবাধিকার, এবং এই মানবাধিকার অধ্যাদেশটা শুধু এই জুলাই সুরক্ষার জন্য না, এই মানবাধিকার অধ্যাদেশ না করলে আপনি গুম অধ্যাদেশটা ঠিকমতো করতে পারবেন না, আপনি পুলিশ অধ্যাদেশটা করতে পারবেন না। মানে এটা হলো সবকিছুর মাদার ল। কিন্তু এই মানবাধিকার অধ্যাদেশটাই সরকার বাতিল করে দিচ্ছে, এবং যেটা খুব পরিষ্কার যে তারা একটা শক্তিশালী মানবাধিকার কমিশন চায় না। যেখানে লাস্ট কথাটা বলি, তারা বলেছে যে মানবাধিকার কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন না, কারণ দুদক কোন মন্ত্রণালয়ের অধীনে, নির্বাচন কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে, এগুলো তো কোনো মন্ত্রণালয়ের অধীনে না। ফলে এটা তো কাজই হচ্ছে স্বাধীন থাকা। জি, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল তুষার। এই যে জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জাতীয় সংসদ অনুমোদন করেছে, এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে যে ঢালাও ইন্ডেমনিটি দেওয়া হলো কিনা। ইন্ডেমনিটি জিনিসটাই তো ঢালাও। ইন্ডেমনিটিকে আলাদা আলাদা করে দেওয়া যায়, যে আপনি রফিকের বাসায় চুরি করেছেন, এটার জন্য আপনার দায় নাই, শফিকের বাসায় চুরি করেছেন সেই জন্য দায় আছে, এভাবে হয় না। কিন্তু ইন্ডেমনিটি মানে বলতে হবে যে এই সময়ের ভিতরে এই অপরাধ অথবা এই অন্যায় অথবা এই সময়ের ভিতরে যাহাই ঘটিয়া থাকুক না কেন, এরকম কিছু একটা থাকতে হয়, একটা সময় থাকে, টাইম ফ্রেম, এবং অপরাধের কিছু বিবরণ থাকে বা কার্যের কিছু বিবরণ থাকে, এবং এখানে কাউকে দায়ী করা যাবে না এই কথাটা লেখা থাকে, বিচারের জন্য যাওয়া যাবে না সেটা লেখা থাকে। তো মূল বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো অন্যায় করে নাই থাকেন, তাহলে আবার দায় মুক্তির কি আছে? আর যদি বিপদের কোনো সম্ভাবনা নাই থাকে, তাহলে সুরক্ষারই বা কি আছে? এখন ধরেন সুরক্ষা কার কাছ থেকে নিতে হবে? সুরক্ষা নিতে হবে ধরে নিচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে, কারণ এইখানে প্রতিপক্ষ তো আওয়ামী লীগ ছিল। তাহলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে যাচ্ছে আইনে, আবার ওই আইনও হচ্ছে যে আওয়ামী লীগ নাই। তো তাহলে এই আওয়ামী লীগ কোথা থেকে এসে কোথায় বিচার করবে? তো এখানে আসলে মূল বিষয় হচ্ছে যে এই সবকিছুরই একটা জায়গা, সেটি হচ্ছে এখানে এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ আছে, ভেতরে ভেতরে একটা নিরাপত্তাহীনতার বোধ আছে, যে এখানে কোথাও না কোথাও কিছু অন্যায় হয়তো সংগঠিত হয়েছে, যে অন্যায়গুলি ঠিক মতো ব্যাখ্যা করা যায় নাই, ফলে এই সব কিছু একসঙ্গে মিলিয়ে এত তারিখ থেকে এত তারিখ যা ঘটেছে সব নাই করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটা জায়গাতেই প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে যা ঘটবে সব তো 5 তারিখ অথবা 8 তারিখ পর্যন্ত ঘটার কথা। 8 তারিখে সরকার এসেছে, 8 তারিখের পরে যদি কোনো অন্যায় সংগঠিত হয়ে থাকে, সেই অন্যায়কে তো দায় মুক্তি দেওয়ার কোনো কারণ নাই, কারণ এরপরে তো কারো নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা না। আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান যাই ঘটে থাকুক না কেন, হয়েছিলই তো আইন প্রতিষ্ঠা করার জন্য, হয়েছিলই তো স্বৈরাচারের যে বেআইনি তৎপরতা বা স্বৈরাচারের যে আচরণ, সেই আচরণের বিপরীত আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। ফলে 8 তারিখের পরে যদি কোনো ধরনের অভিযোগ করা যেতে পারে এরকম অন্যায় সংগঠিত হয়ে থাকে, সেটার জন্য দায় মুক্তি লাগবে কেন, বা সেটার জন্য সুরক্ষা লাগবে কেন? 8 তারিখের পরে কি ঘটেছিল যে গিয়ে তা মারামারি করতে হয়েছে বা গন্ডগোল করতে হয়েছে বা কারো অধিকার ক্ষুণ্ণ করতে হয়েছে, এমন কোনো কাজ করতে হয়েছে যে যেটার জন্য
অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে যেতে পারে। ফলে আমার ধারণা যে ভবিষ্যতে এটা নিয়ে আরো তর্ক হবে, আরো বহুদূর যাবে, এবং অপরাধ বিজ্ঞানী যারা, আইনবিদ যারা, তারা এই বিষয়গুলিকে নিয়ে গবেষণা করবেন, তারা এটা করবেন। তবে কোনো আইনই না আসলে কাউকে সুরক্ষা দিতে পারে না। সুরক্ষার বিষয়টাই হচ্ছে এইরকম যে যতক্ষণ পর্যন্ত জনগণ আপনার পক্ষে থাকবে ততক্ষণ আপনি সুরক্ষিত, যখন জনগণ আপনার পক্ষে না, আপনি সুরক্ষিত না। এবং সেটা তো প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ তো শাসনে থাকা অবস্থায় পদত্যাগ না করেই তো তাদের মন্ত্রীরা নেই হয়ে গেছেন। প্রধানমন্ত্রী তারা পদত্যাগ করেছিলেন, এটা বলা হয়েছে, কিন্তু বাকি মন্ত্রীরা কি কারো কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? ওনারা তো সিটিং মন্ত্রী অবস্থায় চলে গিয়েছেন। তো অবস্থাটা কেন এরকম হলো? এই জন্য যে জনগণ পক্ষে না থাকলে আইন আছে কি নাই এটা যেমন বিবেচনার বিষয় না, আবার জনগণ পক্ষে থাকলেও আইন আছে কি নাই সেটা কোনো বিবেচনার বিষয় না। মূল বিষয় হচ্ছে জনগণ পক্ষে থাকতে হবে, জনগণকে বুঝতে হবে যে কোন কাজটা জনগণের পক্ষে করা হয়েছিল, কোন কাজটা জনগণের বিপক্ষে। কিন্তু দেখেন, যে জায়গাটা সমস্যা সেই জায়গাতে রয়ে গিয়েছে। এটা খুব চমৎকার কথা বলেছেন সারওয়ার তুষার, যে আসলে গিয়েছিল লন্ডনে আলোচনাই করতে, মাঝখানে মেডেল নেওয়ার একটা ভং ধরেছিল। তো তার মানে তো প্রধান উপদেষ্টা ভং ধরতো, উনি তার মানে জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন, এটাই কি অভিযোগ? যে উনি মেডেল নেওয়ার নাম করে গিয়ে, ওই যে একটা গান আছে না, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, তো মেডেল আনতে গিয়ে আমি মিটিং করে ফেলেছি, ব্যাপারটা উনি এরকম করেছিলেন? তাহলে তো প্রধান উপদেষ্টাকে অবশ্যই ডেকে জিজ্ঞাসা করা উচিত যে উনি আসলে কি করেছিলেন, কোনটা আসল, কোনটা নকল, কোনটা অভিনয়, কোনটা না। যেমন সারওয়ার তুষার বলেছে যে এটা মার্কিন সিদ্ধান্ত ছিল, তো তার মানে তো উনি জনগণের অভিপ্রায় না। এই যে এতদিন ধরে বলা হয়েছে এটা জনগণের অভিপ্রায় ছিল, জনগণের অভিপ্রায় তারা সব সিদ্ধান্ত নিয়েছেন, এইখানে এই অনুষ্ঠানে বসেই অন্তত এই কথাটা আমরা দুইজনই শুনছি বা বলছি। সেটা হচ্ছে যে এই পররাষ্ট্র উপদেষ্টা, যিনি অতীতে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, জনগণের অভিপ্রায় উনি নিযুক্ত হন নাই। তার মানে আগের সরকার অন্তত কিছু কিছু কাজ করেছে যেটা জনগণের অভিপ্রায় ছিল না। কাকে বা কারা ছিল? এখন দেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ কিনা সে প্রশ্নটি রেখে আবারও বিরতিতে যেতে চাই। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডাক্তার আব্দুল নূর তুষার, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সময় কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ, তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সুযোগ রেখে যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটিকে এখন সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। জানতে চাই, রাজনীতিতে প্রভাব কি? রাজনীতির প্রভাব হলো সরকারের হাতে ক্ষমতা আসলো, তারা চাইলে আদালতের বাইরেও কাউকে নিষিদ্ধ করতে পারবেন, রাজনীতি নিষিদ্ধ করতে পারবেন। তবে আমার মনে হয় যে এটা সরকারের হাতে না রেখে আদালতের হাতে রাখলেই ভালো হতো। এটা করলে পরে সরকার অহেতুক সমালোচনার হাত থেকে বাঁচতে পারতেন, কেননা অন্তর্বর্তী সরকার যেভাবে আইনটা ফর্মুলেট করেছিল সেই সময়ে এই আইনটাকে কিন্তু তারা অনেক কুকাজে লাগিয়েছে। তো এই আইনটাকে কুকাজে যেহেতু ব্যবহার করা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই আইনটাকে কুকাজে ব্যবহার করেছেন, তাই এই আইনটাকে অবিকৃত অবস্থায় আইনে পরিণত করা, মানে এই অধ্যাদেশটাকে আইনে পরিণত করলে আসলে সরকার হয়তো সমালোচনার সম্মুখীন হবে। সরকার কখনোই সব কাজ সঠিক করে না, এবং সরকারের ভুল ত্রুটি থাকবে। সরকারের মধ্যেও তো বহু মত পথ আছে, সরকারকে তাদের সমর্থকদেরকে খুশি রাখতে হয়, সুশীল সমাজকে খুশি রাখতে হয়, বিরোধীদেরকেও খানিকটা খুশি রাখতে হয়, যাতে আন্দোলন এমন মাত্রা ছাড়া হয়ে না যায়। তো আমার মনে হয় যে সরকার এক পর্যায়ে আসলে তাড়াহুড়া করতে বাধ্য হচ্ছেন। কেন তাড়াহুড়া করতে বাধ্য হচ্ছেন? কারণ 133টা অধ্যাদেশ লিখে রেখে যাওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ঘাপলা আছে, এবং এই যে ঘাপলা অবস্থায় এটা তারা হাতে পেয়েছেন, কিন্তু আবার একটা আইনি বাধ্যবাধকতা আছে, একটা নির্দিষ্ট তারিখের মধ্যে এগুলিকে আইনে পরিণত না করলে বা এগুলির ব্যাপারে সিদ্ধান্ত না নিলে তাহলে আবার সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো এইরকম বহু জটিল কারণে হয়তো সরকার এটা নিচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আদালতের মাধ্যমে হলেই আরো পাকাপোক্ত। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। সারওয়ার তুষার, সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক অবশ্য বলছেন, বিএনপির এমন পদক্ষেপ ভবিষ্যতেও একই কায়দায় দল বা দলীয় কার্যক্রম নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। জানতে চাই, এই আইন কি রাজনীতিকে আরো নিয়ন্ত্রিত করে ফেলবে? এটা সবসময় ডিপেন্ড করে রাজনৈতিক ক্ষমতার উপরে এবং দেশের উপরে জনগণের কতটুকু কর্তৃত্ব আছে। মানে সবসময় পলিটিক্যাল পাওয়ার কি চায় তার উপরে এটা নির্ভর করে বলে আমি মনে করি। কিন্তু এই স্পেসিফিক ঘটনায় বিরোধী দলকে কিন্তু খুব অল্প সময়, 5 মিনিট আগে, মানে জাস্ট আইনটা পাস হওয়ার 5 মিনিট আগে ওই কাগজটা দেওয়া হয়েছে। ফলে তারা এটা দেখে যাচাই বাছাই করে যে তাদের মন্তব্য করবে, সেইটা কিন্তু তাদের সুযোগ ছিল না, যেটা বিরোধী দলের নেতা এই অভিযোগটা কিন্তু করেছেন। এখন এই আইনটা করা হচ্ছে, আমরাও চাই যে আওয়ামী লীগের শাস্তি হোক, কিন্তু এই আইনটা পুরোপুরি আমাদেরকে স্বস্তি দেবে না।
আমাদের উচিত হচ্ছে এটা আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করা, এবং সেটা আদালতের মাধ্যমে, মানে একটা বিচারিক প্রক্রিয়ায় যদি এটা শুরু হয় তখন এটা নিয়ে আর কোনো কথা উঠবে না। কিন্তু আইন কিন্তু সবসময় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, আইনের অপব্যবহার হতে পারে, এবং যেটা উনি বলেছেন এটা পরিবর্তিত কোনো সরকার এটা অন্য কোনো রাজনৈতিক দলের উপর ব্যবহার করবে কিনা সেই সম্ভাবনা থাকে, অনেকগুলো সম্ভাবনা থেকে যায়। এই কারণে সবচেয়ে বেটার হচ্ছে যে, এবং যেটা উচিত, যেটা জাতিসংঘের ডকুমেন্টের মধ্যে আছে যে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, সে কারণে তাদের বিচারিক প্রক্রিয়ায় এই দলকে, এবং আপনি জানেন যে জাতিসংঘ কিন্তু বলেছিল যে আমরা যদি আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে চান, আপনারা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারবেন, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ, ফলে আন্তর্জাতিক আইন এটাকে কভার করে। ফলে আমাদের সেইটাও চেষ্টা করা উচিত ছিল। সেটা যদি হতো তাহলে এইটা একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মিট আপ করতো, এবং এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, রাজনৈতিক দলের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা, এই ধরনের কোনো কথা উঠতো না। কিন্তু আমি এই সরকারি সেই অধ্যাদেশে একটা পরিবর্তন করেছে যে শাস্তির বিধানটা হচ্ছে যে আপনার কার্যক্রম নিষিদ্ধ, আপনি যদি তারপরেও কোনো কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন তাহলে আপনি পাকড়াও হবেন এবং শাস্তির মুখে পড়তে হবে। আমি এটাকে স্বাগত জানাই যে একটা পানিশমেন্টের ব্যবস্থা না থাকলে কিন্তু তারা তাদের নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের নামে তারা রাস্তায় নামার চেষ্টা করবে, অস্থিতিশীল করার চেষ্টা করবে। এই কারণে যেহেতু তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের উচিত হচ্ছে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া, এবং ইন দ্য মিন টাইম এই আইনের কারণে তারা তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এটা আমি কিন্তু রাজনৈতিক দল আর সন্ত্রাসী সংগঠনের মধ্যে আসলে পার্থক্য কিভাবে নির্ধারণ করা হবে? আওয়ামী লীগের প্রশ্ন যদি আপনি বলেন, আওয়ামী লীগকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, এটা তো আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে। মানে এখন যে আমরা যদি আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে চিন্তা করে কথা বলি, তাহলে আমাদের কাছে অনেক কিছু ঠিক মনে হবে না। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে যেটা করেছে গত অন্তত জুলাই মাসে, এবং তারও আগে থেকে পিলখানা থেকে শুরু করে সিস্টেমেটিক গুম, এবং আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটিকে তছনছ করে দেয়া, এবং এখনো পার্শ্ববর্তী একটা দেশে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। এবং আমি তো মনে করি যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, কারণ তারা পার্শ্ববর্তী দেশে বসে থেকে, আপনি দেখেছেন গত 1.5 বছর কিভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে স্যাবোটেজ করে গেছে, এবং এখনো তাদের এই ইন্টেনশনটা কিন্তু রয়েই গেছে। এবং এখনো পর্যন্ত এটা এমন একটা দল বলবো কিনা, বা এমন একটা গোষ্ঠী, সংঘ, যাদের মধ্যে একটা ব্যক্তি আপনি পান নাই গত 1.5 বছর 2 বছর যারা বলবে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে বা আমরা অপরাধ করেছি। এটা যদি তারা বলতো তাহলে কিন্তু তাদের রিকনসিলিয়েশনটা সহজ হতো। কিন্তু তারা কিন্তু পুরোটা দল এখনো মনে করে যে তারাই ভিকটিম এই ঘটনার। এটা একটা অদ্ভুত সাইকোলজি তাদের মধ্যে, তারা নিজেদেরকে এরকম একটা অপরাধ সংগঠিত করার পরেও আবার ভিকটিম মনে করে। ফলে